মাসের শেষে স্যালারির টাকা কোথায় যে উধাও হয়ে যায় তা বোঝা মাঝে মাঝেই খুব কঠিন হয়ে পড়ে, তাই না? এই তো স্যালারি এলো আর কয়েকদিনের মধ্যেই অ্যাকাউন্ট একদম জিরো। আজকের এই বিশ্লেষণটি কিন্তু পুরো আর্থিক জীবনটাই বদলে দিতে পারে। আজ আমরা এমন 7টি মানি ম্যানেজমেন্ট হ্যাকস নিয়ে কথা বলবো, যেগুলো ফলো করলে যে কেউই আর্থিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবেন। মজার ব্যাপার হলো, শেষের দিকে টিপসগুলো অনেকেই একেবারে ইগনোর করে যান, আর ঠিক সেই কারণেই প্রকৃত সম্পদ তৈরি করাটা অনেক সময় আর হয়ে ওঠে না। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোবো। প্রথমত, মানি ম্যানেজমেন্ট গ্যাপ, এরপর সঞ্চয় এবং ট্র্যাকিংয়ের মূল ভিত্তি, তারপর লোক দেখানো খরচ আর হাইপ কিভাবে এড়ানো যায়, চতুর্থ ধাপে থাকবে বন্ধুত্ব আর টাকা পয়সা আলাদা রাখার নিয়ম, এবং শেষে আয় ও আনন্দ দুটোই কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কথা বলবো। শুরুতেই আসা যাক প্রথম বিষয়, মানি ম্যানেজমেন্ট গ্যাপ বা আর্থিক শিক্ষার অভাব। একটু খেয়াল করলে দেখবেন, আমাদের সমাজে বড় বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তো বিশাল সব বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু দৈনন্দিন জীবনে কিভাবে নিজের টাকা পয়সা ম্যানেজ করতে হবে সেই শিক্ষাটা কি কোথাও দেওয়া হয়? একদমই না। আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থা শুধু টাকা আয় করাটাই শেখায়, আর এই টাকা পয়সা সামলানোর সঠিক পদ্ধতি না জানার কারণেই দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করা মানুষগুলো এমন কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার ফলে সারা জীবনে অজান্তেই লাখ লাখ টাকার বিশাল ক্ষতি হয়ে যায়। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাব, যেটা হলো আর্থিক পরিপক্কতার একদম মূল ভিত্তি, সঞ্চয় এবং ট্র্যাকিং। এখানে একটা কথা একদম পরিষ্কার, যত তাড়াতাড়ি সম্ভব সঞ্চয় আর বিনিয়োগ শুরু করাটা ভীষণ জরুরি। সেই স্কুলের দিনগুলোর কথা ভাবুন তো, যে পকেট মানি পাওয়া যেত, সেখান থেকে অল্প কিছু বাঁচানোর অভ্যাসটা কিন্তু দীর্ঘমেয়াদে বিশাল একটা পার্থক্য করে দেয়। কারণ খুব অল্প বয়স থেকে যদি শুরু করা যায়, তাহলে সময়ের সাথে সাথে পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের যে অভাবনীয় শক্তি, সেটাকে পুরোপুরি কাজে লাগানো যায়। ইনভেস্টমেন্টের জন্য যে লাখ লাখ টাকা লাগবে এমন কোনো কথা নেই, চাইলে মাত্র 100 টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যায়। আসল কথা হলো শুধু শুরু করা। ট্র্যাকিং নিয়ে কথা বলতে গেলে গুজরাটের একজন ডায়মন্ড মার্চেন্টের একটা দারুণ কথার কথা মনে পড়ে যায়। তিনি বলতেন, ছেলে মিথ্যা বলতে পারে কিন্তু ডেটা কখনো মিথ্যা বলে না। একদম খাঁটি কথা। একটু মনে করে দেখুন, মায়েরা যেমন ডায়েরির পেছনের পাতায় প্রতিদিনের ছোটোখাটো হিসেব যত্ন করে লিখে রাখতেন, ঠিক সেইভাবেই আমাদের প্রতিদিনের খরচগুলো ট্র্যাক করা উচিত। সেটা বাইরের 1 কাপ কফি হোক বা টুকটাক অনলাইন শপিং। এর কারণটা খুব সিম্পল, যে ডেটা মনিটর করা যায় ঠিক তার উপরেই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। এরপর আসছে 3 নম্বর পয়েন্ট, লোক দেখানো খরচ এবং হাইপ এড়ানো। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়, সবাইকে ধনী সাজার প্রচণ্ড একটা চাপে থাকতে হয়। ইন্টারনেটের ট্রেন্ড দেখে অন্ধের মতো ছুটে চলার এই প্রবণতাটা সত্যি খুব ভয়ঙ্কর। সবাই ক্রিপ্টো বা এনএফটিতে বিনিয়োগ করছে, বা ধরুন 2-1 জনের রাতারাতি কোটিপতি হওয়ার গল্প শোনা গেল, আর অমনি নিজের কষ্টার্জিত পুরো টাকাটা সেখানে ঢেলে দেওয়া হলো। এর চেয়ে ঝুঁকিপূর্ণ কাজ আর হতেই পারে না। এর বদলে শুধুমাত্র সেই খাতেই বিনিয়োগ করাটা বুদ্ধিমানের কাজ, যে বিষয়ে নিজের সঠিক জ্ঞান আছে এবং যেখানে নিজের পুরো নিয়ন্ত্রণ থাকে। তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টেকঅ্যাওয়ে হলো, আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের একটু তাক লাগিয়ে দেওয়ার জন্য কখনোই সামর্থ্যের বাইরে গিয়ে খরচ করা উচিত নয়। বিলাসবহুল কোনো হানিমুন বা লেটেস্ট মডেলের দামি মোবাইল কেনার জন্য পার্সোনাল লোন নেওয়া, কিংবা ওই ক্রেডিট কার্ডের ঋণের অন্তহীন চক্রে আটকে পড়া, এগুলো কিন্তু এক প্রকার আর্থিক আত্মহত্যারই সমান। তাছাড়া যথেষ্ট পরিমাণ এমার্জেন্সি বা সারপ্লাস ফান্ড না থাকা সত্ত্বেও শুধু একটা বাড়ি কেনার জন্য জীবনের আগামী 20-30 বছরের আয়কে একটা হোম লোনের পেছনে আটকে ফেলাটাও মারাত্মক একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। চলুন এবার 4 নম্বর পয়েন্টটা দেখে নিই, বন্ধুত্ব এবং টাকা পয়সা আলাদা রাখা। এই ব্যাপারটা কিন্তু আমাদের সবার জীবনের সাথে খুব পরিচিত। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন কোনো এক বন্ধু নতুন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি পেয়েছে। এখন শুধু তার মন রক্ষার জন্য, বা সে হয়তো কিছু মনে করবে এই ভেবে, একটা 10 বছর মেয়াদি ইন্স্যুরেন্স পলিসি কিনে ফেলা হলো। কিন্তু বাস্তবে কি দেখা যায় জানেন? ওই বন্ধু হয়তো 6 মাস পরেই সেই চাকরিটা ছেড়ে দিল, আর ফলাফল অযথায় আগামী 10 বছরের জন্য ঘাড়ের উপর একটা বিশাল আর্থিক বোঝা চেপে বসল। তাই একটা নিয়ম একদম গেঁথে নিন, নিজের কষ্টার্জিত টাকা আর বন্ধুত্বকে সবসময় সম্পূর্ণ আলাদা রাখতে হবে। বিনিয়োগের যে কোনো সিদ্ধান্ত নিতে হবে একদম নিখাত যুক্তি আর নিজের পার্সোনাল রিসার্চের ওপর ভিত্তি করে। অমুক মনে কষ্ট পাবে বা তমুক রাগ করবে এমন আবেগের বশবর্তী হয়ে কখনোই ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়া উচিত নয়। এবার আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ ধাপে, আয় এবং আনন্দ বৃদ্ধি। একটা জিনিস মাথায় রাখা দরকার, পার্সোনাল ফাইন্যান্সের চূড়ান্ত লক্ষ্য কিন্তু দিনের পর দিন শুধু কৃপণতা করে যাওয়া নয়, বরং এর আসল উদ্দেশ্য হল নিজের উপার্জনের ক্ষমতাকে ভীষণভাবে বাড়িয়ে তোলা। বলা যায় প্রতি বছর নিজের ইনকাম বৃদ্ধি করাটা এক প্রকার বাধ্যতামূলক।
এখন আয়ের এই গ্রাফটা উপরের দিকে নিয়ে যাওয়ার প্রধান দুটো উপায় আছে। প্রথমত, নিজের বর্তমান চাকরিতে এমন একজন এক্সপার্ট হয়ে ওঠা যাতে প্রমোশনটা কেউ আটকাতে না পারে। আর দ্বিতীয় উপায়টা হলো রেগুলার কাজের পাশাপাশি একটা নতুন সাইড হাসল বা বাড়তি উপার্জনের কোনো রাস্তা তৈরি করে ফেলা। মানি ম্যানেজমেন্টের আরেকটা দারুণ মজার নিয়ম আছে, সেটা হলো মাসিক আয়ের ঠিক 5 থেকে 10% টাকা একদম কঠোরভাবে আলাদা করে রাখা উচিত। কেন জানেন? শুধুমাত্র বিনোদন আর নিজের ছোটখাটো শখ পূরণের জন্য। শুধু ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে গিয়ে বর্তমানের সুন্দর জীবনটাকে পুরোপুরি থামিয়ে দেওয়াটা কিন্তু চরম বোকামি। এই 5 থেকে 10% টাকা কোনো রকম গিল্ট বা অপরাধ বোধ ছাড়াই স্রেফ নিজের আনন্দে খরচ করার জন্য নির্দিষ্ট রাখা উচিত। সবশেষে একটা কথা বলি, টাকা আজ আছে কাল নেই, টাকা হাত বদল হয়, আসে আর যায়, কিন্তু সময় একবার চলে গেলে তা আর কোনো দিন ফিরে আসে না। তাই এখন শুধু নিজের কাছে একটা প্রশ্নই রাখা প্রয়োজন, আমাদের বর্তমান আর্থিক অভ্যাসগুলো কি সত্যি ভবিষ্যতের জন্য কোনো মজবুত সম্পদ তৈরি করছে, নাকি আমরা কেবল সম্পদশালী হওয়ার একটা মিথ্যে বিভ্রমের মধ্যেই বেঁচে আছি? আশা করছি আজকের এই আলোচনাটি সবার চিন্তাধারায় একটা নতুন মাত্রা যোগ করবে এবং সবাইকে আর্থিকভাবে সুরক্ষিত চমৎকার একটা ভবিষ্যৎ গড়ার পথে অনেকটা এগিয়ে দেবে।